একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। আজ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়াবো। রাষ্ট্রবিজ্ঞানের যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছি সেই শর্ট কোশ্চেনের ভিত্তিতে আজ একটা তোমাদের ফুল ভিডিও দেবো কনসেপ্টটা তৈরি হওয়ার জন্য। ঠিক আছে, আগে জিনিসটা বুঝবে, তারপরে শর্ট কোশ্চেনগুলো করবে, খুব ভালো হবে তোমাদের। ইউনিট ওয়ানের যেটা তোমাদের আছে রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট ওয়ান, সেখানে আছে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে এবং রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, রাষ্ট্রবিজ্ঞানের তোমার বৈশিষ্ট্য বা রাষ্ট্রের বৈশিষ্ট্য দ্বিতীয় চ্যাপ্টারে আছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োজনীয়তা কী, এই সম্পর্কে তোমাদের একটা বিস্তারিত আলোচনা তোমাদের দিচ্ছি। সেখানে দেখো, প্রথমে যদি দেখি রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, প্রথমে দেখো তোমাদের অনেক সমস্যায় পড়ে যাবে যে কথাটাই রাষ্ট্রবিজ্ঞান কেন কথাটা বলা হচ্ছে। বিজ্ঞান বলতে তো আমরা যেটা বুঝি একটা বিশেষ জ্ঞান, অর্থাৎ কোনো কিছুকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে যখন উপনীত হয় তখন সেগুলিকে আমরা বিজ্ঞান বলি। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে কী এমন পর্যালোচনা আছে যেখানে বিজ্ঞান কথাটি পাওয়া যায়? কিন্তু দেখো, এখানে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে আমরা পিওর বিজ্ঞান, যেগুলিকে ভৌত বিজ্ঞান, তোমার জীবন বিজ্ঞান যে অর্থে বিজ্ঞান বলি সেই অর্থে বিজ্ঞান নয়, এটা পিওর বিজ্ঞান নয়, এটা একটা সমাজ বিজ্ঞানের শাখা। তোমাদের শর্ট কোশ্চেনও পড়ে যে রাষ্ট্রবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থাৎ যে বিজ্ঞানের সমাজ বিজ্ঞান বলতে কী বোঝায়, যেটা সমাজের ভালো মন্দ সমস্ত কিছু নীতি নৈতিকতা নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো হচ্ছে সমাজবিজ্ঞানের শাখা। তার মধ্যে সমাজবিজ্ঞানের একটা শাখা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে সমাজ, যেহেতু সমাজ কথাটি আসছে, তাহলে যেখানে অ্যারিস্টটল আমাদের গ্রিক দার্শনিক, তিনি বলেছিলেন কোনো মানুষ যদি সমাজের বাহিরে থাকে তাহলে জানতে হবে সে দেবতা, আর না হয়তো সে পশু। যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, তাই সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের সমাজবিজ্ঞান কথাটি পাওয়া যাচ্ছে। সেখানে তোমার এই রাষ্ট্রবিজ্ঞানের সমাজবিজ্ঞান হিসাবে যেটা পাচ্ছি, সেখানে সমাজের ভালো মন্দ দিক নিয়ে আলোচনা হচ্ছে। কিসের? রাজনৈতিক ভালো মন্দর ব্যাপার। তার জন্য এটা একটা রাজনৈতিক বিজ্ঞান। রাজনৈতিক, আমাদের যে বেঁচে থাকার জন্য মানুষ রাজনৈতিক জীব, সেই রাজনৈতিক সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান কথাটি আলোচিত হয়। তাহলে সমাজ বিজ্ঞানের একটি শাখা রাষ্ট্রবিজ্ঞান। যেহেতু মানুষ যখন বনচারী ছিল, বনচারী থেকে মানুষ যখন সমাজ বাঁধতে শিখল, যখন মানুষ নিজের সামাজিকভাবে বসবাস করতে শিখল, তখন মানুষ কী হলো? প্রথম হচ্ছে সেটা আত্মরক্ষার চাহিদা। এই আত্মরক্ষার চাহিদার জন্য মানুষ নিজেদের স্বার্থে আত্মরক্ষার জন্য, বেঁচে থাকার জন্য করল কি? বিভিন্ন সংগঠন, সভা সমিতি, পরিবার, গোষ্ঠী, রাষ্ট্র ইত্যাদি তৈরি করতে লাগলো। কিসের জন্য? আত্মরক্ষার জন্য। তাহলে আত্মরক্ষার জন্য বিভিন্ন রকম সংগঠন, তার মধ্যে রাষ্ট্র একটি সংগঠন গড়ে তুললেন। তাহলে রাষ্ট্র বলতে কী বোঝাবো? আমরা ইংরেজিতে পলিটিক্স কথাটি ব্যবহার করি। সেখানে পলিটিক্স তোমরা যখন পড়বে, রাষ্ট্রবিজ্ঞান করে পলিটিক্যাল সায়েন্স পড়বে। এবং রাষ্ট্র তাহলে কী হবে? তোমরা বলবে রাষ্ট্র সম্পর্কে যে রাষ্ট্র কি, আগে রাষ্ট্রবিজ্ঞান জানার আগে রাষ্ট্রটা জানতে হবে এটা কি। আমরা সাধারণত স্টেট বা সিটি এই সমস্ত অর্থে রাষ্ট্রগুলিকে ব্যবহার করি, কিন্তু প্রাচীন গ্রিকে রাষ্ট্র কথাটি পলিস অর্থাৎ নগর রাষ্ট্র হিসাবে ধরা হতো। নগর রাষ্ট্র, ছোট ছোট নগর রাষ্ট্রগুলিকে একটি রাষ্ট্র বলা হতো। তা সেইগুলিকে, প্রতিটি নগরকে একটা নগর রাষ্ট্র বলতো প্রাচীন গ্রিসে। তোমরা এখানে বলবে যে মানে যেটা আমরা জানতে পারি কোথায়, যে বিখ্যাত একটি অ্যারিস্টটলের একটা সুবিখ্যাত গ্রন্থ যেটার নাম পলিটিক্স। এই পলিটিক্স গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই পলিটিক্স যখন দেখি সেখানে দেখা যায় কি, যে তোমরা এবার বলবে যে পলিটিক্স গ্রন্থে আমরা যেখানে নগর রাষ্ট্র হিসেবে বুঝি, কিন্তু যেহেতু সমাজবদ্ধ জীব, সেহেতু সমাজ পরিবর্তনশীল, তেমনি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে আজ যেহেতু গতিশীল বিজ্ঞান, তাই সমাজ যত পরিবর্তন হচ্ছে রাষ্ট্র তত পরিবর্তন হচ্ছে। রাষ্ট্রের পরিধি, উদ্দেশ্য সমস্ত কিছু নতুন নতুনভাবে পরিবর্তন হতে চলেছে এবং তার পরিধি আরও বিস্তারিত হতে শুরু করেছে। রাষ্ট্র সম্পর্কে কি বলবে তোমরা? প্রথম কথাটি, রাষ্ট্র কথাটি জানা দরকার। তোমরা বলবে
মানুষ আত্মরক্ষার প্রয়োজনে সমাজের মধ্যে বা সমাজের মধ্যে যে সমস্ত মানুষের দ্বারা যে সমস্ত সংগঠনগুলি তৈরি করেছেন তার মধ্যে হলো তাকে বলা হয় রাষ্ট্র। তাহলে কি ভালোভাবে বলবে কি, যে সমাজের মধ্যে অবস্থিত মানুষের দ্বারা আত্মরক্ষার জন্য যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে সংগঠন গড়ে তোলা হয়েছে তাকে বলা হয় রাষ্ট্র বা স্টেট। এবার কি রাষ্ট্রবিজ্ঞান তাহলে কি একটা সমাজবিজ্ঞানের শাখা এবং এটি একটি গতিশীল বিজ্ঞান। পরীক্ষা করতে পারে এটা কেমন ধরনের গতিশীল বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান, কারণ সমাজের মতো ধারাবাহিকভাবে এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পরিধি বাড়তে চলেছে, তাই এটা একটি গতিশীল বিজ্ঞান বা প্রগতিশীল বিজ্ঞান। এবার দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া খুবই দুরূহ ব্যাপার, যেহেতু সমাজ এবং গতিশীল সমাজবিজ্ঞানের শাখা, যেহেতু গতিশীল, কোনো গতিশীল যদি চলমান নদীর বয়ে চলে, যদি সময় বয়ে চলে, আমি সময় সংজ্ঞা কিভাবে দেব, যেটা প্রতিনিয়ত পরিবর্তন হতে চলেছে, সেই পরিবর্তনের সংজ্ঞা দেওয়া সম্পর্কে খুব দুরূহ ব্যাপার হয়। তাই রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে তারা মতনৈক্যের শেষ নেই, তারা রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কি দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে তারা দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বা সনাতনী সংজ্ঞা, 2 নম্বর হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বা আধুনিক সংজ্ঞা। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা মানে দেখো কথাটির মাধ্যমেই অর্থ লুকিয়ে আছে। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বলতে বোঝানো হয়েছে, তারা বলতে চেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, অন্য কাউকে নিয়ে নয়, তাকে বলা হয় রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এদের মধ্যে কেমনভাবে তারা সংজ্ঞা দিয়েছেন দেখো, তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন গার্নার, যিনি বলছেন কি রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের শুরু ও সমাপ্তিকে নিয়ে। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের শুরু ও সমাপ্তিকে নিয়ে। কে বলছেন? গার্নার। দেখো তারা শুধু রাষ্ট্রকেই নিয়ে আলোচনা করছেন, তার জন্য এরা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সম্পর্কে একজনকে পাবেন, তার নাম হচ্ছে গার্নার। দ্বিতীয়জন দেখো, তার নাম হচ্ছে গেটেল। গেটেল বলছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। দেখো 3 নম্বর আরেকজনকে বলছেন, যার নাম হচ্ছে ব্রন্টসলি। তিনি বলছেন কি রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। খুব পরীক্ষায় পড়ে, কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। এইভাবে লর্ড ব্রাইস কি বলছেন, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। এইভাবে তারা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন বা সনাতনী সংজ্ঞা দিয়েছেন। দ্বিতীয়ত এবার দেখব আমরা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কি সেখানে বা আধুনিক সংজ্ঞা কি সেখানে তারা বলতে চাইছেন যে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না, রাষ্ট্রের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের সরকার, কার্যকলাপ, তার সার্বভৌম ক্ষমতা ইত্যাদি যাবতীয় দিক নিয়ে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ছাড়াও অন্যান্য দিকগুলি নিয়ে আলোচনা করে বা আলোকপাত করেন। একে বলা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। তাদের মধ্যে একজন যেমন বলছেন, দেখো অ্যালান বল বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলছেন কি রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। লাসওয়েল কি বলছেন, দেখো লাসওয়েল বলছেন সমাজের প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণের নামই হলো রাষ্ট্রবিজ্ঞান। দেখো তো তারপর তৃতীয় একজন ব্যক্তি বলছেন, দেখুন ডেভিড স্টন, তিনি বলছেন কি রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। এইভাবে তারা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সম্পর্কে বলছেন। দেখো রাষ্ট্রবিজ্ঞান, দেখো প্রথমেই যে অ্যালান বলের সংজ্ঞাটা কি বলছে, দেখো রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা। সমাজের বিভিন্ন রকম বিরোধ, সেই বিরোধের কিভাবে সমস্যা হবে, সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করা হবে, এই সমস্ত নিয়ে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করেন অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। তার জন্য এটা রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করেন, সেটা অ্যালান বল বলছেন। লাসওয়েল বলছেন কি সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণের নামই রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ সমাজে যারা নেতা, মন্ত্রী, প্রভাবশালী ব্যক্তি আছে তাদের সম্পর্কে আলোচনা বিশ্লেষণ করাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের। তাহলে রাষ্ট্রবিজ্ঞান শুধু প্রভাবশালী রাষ্ট্রকে নিয়ে নয়, প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে, নেতাদের নিয়ে, রাষ্ট্রের বিরোধ মীমাংসা কীভাবে হবে, এই সমস্ত দিক নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান, যেটা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার বৈশিষ্ট্য।
ঠিক আছে। এবার এই তো গেল, এইভাবে তাহলে কিভাবে আমরা রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বুঝবো? এক কথায় কাকে বলবো? এক কথায় রাষ্ট্রবিজ্ঞানের একটা সর্বজন গ্রাহ্য অর্থাৎ সকলের উপরোক্ত আলোচনাগুলি দেখে এই অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এগুলির ভিত্তিতে একটি সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, যেখানে আমি সুন্দরভাবে বলা যাবে যে রাষ্ট্রবিজ্ঞান কাকেই বলবো, যেখানে কি বলবো যে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সমাজবিজ্ঞানের শাখা, যেখানে কি হবে রাষ্ট্র, রাজনীতির দার্শনিক, সাংগঠনিক, প্রশাসনিক প্রসঙ্গ, জাতীয় আন্তর্জাতিক আইন, সাংগঠনিক সম্পর্কের প্রসঙ্গ এবং বহুবিধ রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক প্রসঙ্গ বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে যে বিজ্ঞান, তাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সর্বজন সংজ্ঞা। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকার, রাষ্ট্র ছাড়াও রাষ্ট্রের সরকার, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রের দার্শনিক তথ্য, প্রশাসনিক কাঠামো, আইন শৃঙ্খলা সমস্ত কিছুকে নিয়ে যদি কোনো বিজ্ঞান আলোচনা করে তাকে বলা হবে রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, এই গেল রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের সংজ্ঞা। দ্বিতীয়ত তোমাদের জিনিসটা শর্টকাটে বোঝার চেষ্টা করো, যে সেখানে প্রথমে তোমরা বলবে রাষ্ট্র সম্পর্কে, আমি একটা ডিটেলস প্রথমে বলে দিচ্ছি শর্টকাটের সংজ্ঞা হিসাবে, যে রাষ্ট্র হলো সমাজস্থ মানুষের দ্বারা আত্মরক্ষার চাহিদে একটি রাজনৈতিক সংগঠন হলো রাষ্ট্র, যেটা গ্রিক শব্দ পলিস থেকে এসেছে, যাকে নগর রাষ্ট্র হিসেবে বলা হতো। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে। সংজ্ঞাকে দুভাগে ভাগ করা যায়, এক রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা যারা শুধু বলেন যে রাষ্ট্র ছাড়াও, যে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে, এটা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এদের মধ্যে গার্নার, ব্লোন্টসলি এবং তোমার আছে কি তোমার গেটেল, এরা হচ্ছেন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছেন। অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সম্পর্কে বলবে অরাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্র ছাড়াও রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অন্যান্য সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ নিয়ে আলোচনা করে, তখন তাকে বলা হয় অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। তাদের মধ্যে বলছেন কি লাসওয়েল, ডেভিড স্টোন এরা এবং অ্যালান বল, এরা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছেন। এবং সর্বজন গ্রাহ্য সংজ্ঞা উপরোক্ত আলোচনার ভিত্তিতে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের যে শাখা, যেটা রাষ্ট্র ছাড়াও রাষ্ট্রের অন্যান্য রাজনৈতিক দিক, রাষ্ট্রের দার্শনিকতা, রাজনৈতিক দার্শনিকতা, বিরোধ, মীমাংসা, আন্তর্জাতিক সম্পর্ক সমস্ত কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে যে সমাজবিজ্ঞানের শাখাটি আলোচনা করে তাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। এই হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আলোচনা। এবার রাষ্ট্রবিজ্ঞান আমরা পড়ব কেন? রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কী? রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা দেখো, যে রাষ্ট্রবিজ্ঞান আমরা যদি পড়ছি এই কারণেই যে বিজ্ঞান বললে অনেকে আপত্তি জানায়, যেমন মেটল্যান্ড এই প্রসঙ্গে একটি খুব সুন্দর কথা বলেছিলেন, যে কোনো পরীক্ষার প্রশ্নপত্রের শিরোনামে যদি আমি রাষ্ট্রবিজ্ঞান কথাটি দেখি, তাহলে সেই শিরোনামটির জন্য আমি দুঃখ প্রকাশ করি না, দুঃখ প্রকাশ করি কিসের জন্য? ওই প্রশ্নপত্রগুলির জন্য। এই মেটল্যান্ডের এটা সুন্দরভাবে বলছেন, কোনো পরীক্ষার প্রশ্নপত্রের শিরোনাম হিসেবে যখন রাষ্ট্রবিজ্ঞান কথাটি লেখা দেখি, তখন প্রশ্নগুলির জন্য আমার দুঃখ হয় না, দুঃখ হয় ওই শিরোনামটির জন্য। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বলতে অনেক রাষ্ট্রবিজ্ঞানী বহু আপত্তি করেছেন। সে যাই হোক, রাষ্ট্রবিজ্ঞান পিওর বিজ্ঞানের শাখা নয়, এটি সমাজবিজ্ঞানের শাখা। এবার দেখো আমরা পড়ব কেন? যেহেতু মানুষ রাজনৈতিক জীব, তাই মানুষের রাজনৈতিক জ্ঞান সুনাগরিকতা গঠনের জন্য, এবং আমাদের মধ্যে কি যে আমরা সুনাগরিকতা জ্ঞান, রাজনৈতিক জ্ঞান সম্পর্কে এবং দেশের খবর ব্যবস্থা জানতে, যেমন একটা হচ্ছে কি রাজনীতি সংক্রান্ত জ্ঞান, বিশেষীকৃত জ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বিশেষীকৃত কিভাবে আমরা সমস্ত কিছু জানব, এবং মতাদর্শগত জ্ঞান, যেমন গান্ধীবাদ, তোমার যেমন এখন নতুন তোমাদের সিলেবাসে অ্যাড হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের রাষ্ট্র সম্পর্কে ধারণা, এই সমস্ত যে দার্শনিকগুলো, এই দার্শনিক ভাবনা, তার রাষ্ট্র সম্পর্কে তাদের কী ধারণা, এই রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে জ্ঞানগুলি জানার জন্য রাষ্ট্রবিজ্ঞান পড়তে হয়। রাজনৈতিক জ্ঞান সম্পর্কে জানতে হয়, একটি রাষ্ট্রের ভালো মন্দ দিক সম্পর্কে জানার জন্য আমাদের দরকার। দলীয় রাজনীতি কিভাবে চলছে, বর্তমান কে রাজনীতি আছে, হঠাৎ যদি কাউকে জিজ্ঞাসা করে তোমাদের গ্রামের প্রধান বা তোমাদের উপপ্রধানের নাম কি, তুমি যদি না বলতে পারো, তার রাজনৈতিক জীব হিসেবে একটা দুঃখের কথা।
তার জন্য এই দলীয় রাজনীতি সম্পর্কে জ্ঞান লাভের জন্য এবং সুনাগরিকদের গুণাবলীকে আরও সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আছে। বেশ, এই হচ্ছে তোমাদের আজকের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা। অনেকদিন পর ভিডিও দিলাম, কেমন ভালো লাগছে কিনা জানাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার ধন্যবাদ। আর অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে আরও ভিডিওগুলি বেশি ভালো করে দেখো এবং তোমরা যেন উপকৃত হও। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা এখন ভালো থাকো, সুস্থ থাকো।